আসন্ন দুর্গাপূজায় টানা 4 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 5 দফা দাবিতে ইউজিসি ঘেরাওয়ের ঘোষণা 7 কলেজ শিক্ষার্থীদের। টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং আফগানিস্তানের সাথে জয়ের পরেও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার জয়ের দিকে। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। টানা 4 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে 1 থেকে 4 অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা। 2025 সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজার মহানবমী উপলক্ষে আগামী 1 অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন 2 অক্টোবর বিজয়ী দশমী হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। 3 ও 4 অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে। এতে টানা 4 দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। আগের সরকারের আমলে সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে 3 দিন ও দুর্গাপূজায় 1 দিন ছুটি থাকত। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার 8 আগস্ট দায়িত্ব নেন। গত বছরের অক্টোবরে তারা দুর্গাপূজার সাধারণ ছুটির পাশাপাশি একদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে। বিশ্বজুড়ে জাহাজ ভাঙা শিল্পে নতুন প্রতিযোগিতার আবহ। দীর্ঘদিন ধরে শীর্ষ অবস্থানে থাকা বাংলাদেশের সামনে এবার বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। প্রায় 40 বিলিয়ন রুপির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে ভারত হারানো বাজার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে, যা বৈশ্বিক এই শিল্পে নতুন ভারসাম্য তৈরি করতে পারে। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। বিশ্বজুড়ে জাহাজ বুড়োর ব্যবহার শিল্পে থাকা বাংলাদেশের পথে এবার চ্যালেঞ্জ ছুড়ে দিল ভারত। প্রতিবেশী দেশটি পরিকল্পনা করছে বড় আকারের প্রণোদনা দিয়ে নিজের বাজার অংশীদারিত্ব পুনরুদ্ধারের, যেখানে বাংলাদেশের প্রভাব দীর্ঘদিন ধরে দৃঢ়। ভারত তাদের জাহাজ ভাঙার শিল্পকে চাঙা করতে 40 বিলিয়ন রুপি অর্থাৎ প্রায় 4000 কোটি প্রণোদনা দিতে যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, এই আর্থিক সহায়তা 2026 সাল থেকে শুরু হয়ে পরবর্তী 10 বছর পর্যন্ত চলবে। পরিকল্পনার মূল লক্ষ্য ভারতের বাজারকে শক্তিশালী করা এবং বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে হারানো বাজার ফিরে পাওয়া। প্রণোদনা প্যাকেজে জাহাজ মালিকরা পুরনো জাহাজ ভারতে আনার বিনিময়ে স্ক্র্যাপ মূল্যের 40% সমপরিমাণ ক্রেডিট নোট পাবেন। নোট 3 বছর পর্যন্ত বৈধ থাকবে এবং ভারতীয় নির্মিত নতুন জাহাজ কেনার জন্য ব্যবহার করা যাবে। মালিকরা চাইলে একাধিক নোট একত্রিত বা বিক্রিও করতে পারবেন। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত আলাং শিপইয়ার্ড বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ভাঙার কেন্দ্র। ভারতীয় জাহাজ ভাঙা ব্যবসার 98% এখান থেকেই আসে। কিন্তু সস্তা শ্রম আর পর্যাপ্ত শ্রমিকের কারণে প্রতিবেশী বাংলাদেশ ভারতীয় বাজারের বড় অংশ দখল করে রেখেছে। 2023 সালের তথ্য অনুযায়ী বিশ্বের ভাঙা জাহাজের 1/3 ভারতের ভাগে এসেছে, যেখানে বাংলাদেশ এককভাবে 46% নিয়ন্ত্রণ করছে। ভারতীয় উদ্যোগ এবং প্রণোদনার সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী অবস্থানের মধ্যে লড়াই এবার আরও তীব্র হতে যাচ্ছে এবং আগামী বছর বৈশ্বিক জাহাজ ভাঙা শিল্পে নতুন মানচিত্র রচিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তুষার ইসলাম, জাগো নিউজ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে ডক্টর ইউনূসের সঙ্গে ফোনে আলাপকালে তিনি এই প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পুনরুদ্ধারের কৃতিত্ব অধ্যাপক ইউনূসকে দিয়েছেন ক্রিস্টালিনা জর্জিভা। আলোচনায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে ঘিরে চ্যালেঞ্জের বিষয়গুলো উঠে আসে। দুই নেতার মধ্যে নানা আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়। এতে নেপালের চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহের প্রসঙ্গ উঠে আসে। ডক্টর ইউনূস ঢাকার বৃহৎ অবকাঠামো প্রকল্পের অগ্রগতির কথাও তুলে ধরেন, যার মধ্যে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প রয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পূর্বাভাসে আরও বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। এতে আরও বলা হয়, ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সকাল 6টায় তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ 95% ছিল। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। রাজধানীর সরকারি 7 কলেজকে কলেজিয়েট বা অধিভুক্তমূলক কাঠামোর আওতায় রাখা সহ 5 দফা দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন কলেজগুলোতে কর্মরত শিক্ষকরা। বুধবার দুপুর 12টায় সরকারি 7 কলেজে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা এ কর্মসূচি পালন করবেন। মঙ্গলবার রাতে ক্যাডার মর্যাদার রক্ষা কমিটির ব্যানারে জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর সরকারি 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ফলে কলেজের সক্ষমতা সংকোচনের দেখা দিয়েছে উল্লেখ করে 5 প্রস্তাবনা দেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এসব দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়। সরকারি 7 কলেজ শিক্ষকদের পক্ষে ইডেন মহিলা কলেজের শিক্ষকরা ডিজির কাছে এই স্মারকলিপি পৌঁছে দেন। কিশোরগঞ্জের পাকন্দিয়ার তরুণ কৃষক আবু বাক্কার সিদ্দিক অসময়ে ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করে চমক দেখিয়েছেন। মাত্র 70 দিনে 40% জমি থেকে 1 লাখ টাকার বেশি আয় করেন তিনি। অপ্রচলিত এই উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিশোরগঞ্জের পাকন্দিয়া উপজেলার চণ্ডীপাশা গ্রামের তরুণ কৃষক আবু বাক্কার সিদ্দিক অসময়ে ব্ল্যাক কুইন জাতের তরমুজ চাষ করে দারুণ সাফল্য পেয়েছেন। মাত্র 70 দিনে 40% জমি থেকে তিনি আয় করেছেন 1 লাখ টাকার বেশি। সরেজমিনে দেখা যায় তার জমিতে ছোট ছোট মাচায় ঝুলছে কালো রঙের তরমুজ। ভেতরে টকটকে লাল ও স্বাদে মিষ্টি হওয়ায় পাইকাররা সরাসরি জমিতেই কিনে নিচ্ছেন। আবু বাক্কার জানান, কৃষি অফিসের পরামর্শে প্রায় 40,000 টাকা খরচ করে এই চাষ শুরু করেন। ইতোমধ্যে 1 লাখ টাকার তরমুজ বিক্রি করেছেন। মৌসুম শেষে বিক্রি হবে 2.5 থেকে 3 লাখ টাকার মতো। এখানে 40 শতক জমি, এখানে আমার খরচ হয়েছে প্রায় 60,000 টাকার মতো। তারপরেও আশা করতেছি আমার এখানে 1.5 লাখ টাকার মতো লাভ হবে। 70 দিন আগে রোপণ করছিলাম, এটা এখন 70 দিনে হারভেস্ট করা হচ্ছে আর কি। স্থানীয় কৃষকরা জানান, আবু বাক্কারের সফলতা দেখে অনেকেই ইতোমধ্যে ব্ল্যাক কুইন চাষ শুরু করেছেন। কৃষি কর্মকর্তারাও নিয়মিত মাঠে গিয়ে কম খরচে বেশি লাভের কৌশল শিখিয়ে দিচ্ছেন। এই আবু বাক্কার সিদ্দিক উনি হলো আমার বাইশটা, কিন্তু যে ফলাফল আমি দেখতেছি ভালো একটা লাভবান। আল্লাহর রহমত আগামীতে আমি চাইতেছি 40% জমি আমি করার জন্য। উপজেলা কৃষি অফিসার নূরে আলম বলেন, ব্ল্যাক কুইন তরমুজ তাইওয়ান থেকে আনা বিশেষ জাত। প্রতিটি ফলের গড় ওজন 3 থেকে 5 কেজি। শীত ছাড়া সারা বছরই এটি চাষ করা সম্ভব। এই জমিতে আমাদের প্রায় 40% জমিতে কৃষক এই অসময়ে তরমুজ চাষ করেছেন এবং তার 40 থেকে 45,000 টাকা খরচ হয়েছে। এবং আমরা আশা করছি আজকে আমাদের তরমুজের মূল যে হারভেস্টিং তা আজকে সম্পন্ন হবে এবং প্রায় 1,50,000 টাকা কৃষক এই জমি থেকে বিক্রি করতে পারবেন এবং এর ফলে তার প্রায় মাত্র 70 দিনে
1 লক্ষ টাকার উপরে তার প্রফিট হবে। অসময়ে তরমুজ চাষে অভাবনীয় সাফল্য পেয়ে আবু বাক্কার এখন বৃহৎ পরিসরে আবাদ বাড়াতে কৃষি বিভাগের সহায়তা চাইছেন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কিশোরগঞ্জের পাকন্দিয়ার তরুণ কৃষক আবু বাক্কার সিদ্দিক অসময়ে ব্ল্যাক কুইন জাতের তরমুজ। টাঙ্গাইলে মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 9টার দিকে সদর উপজেলার মগরা ইউনিয়নের কুইজবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিলি আক্তার ওই এলাকার SM আনিসুর রহমান উত্তমের স্ত্রী। স্থানীয় এবং বিএনপি নেতাকর্মীরা বলেন, মগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান উত্তমের বাড়ির পাশেই নিজেদের বিস্কিটের ফ্যাক্টরি রয়েছে। প্রতিদিন সন্ধ্যায় নামাজ শেষ করে উত্তম ফ্যাক্টরিতে যেতেন। মঙ্গলবার সন্ধ্যায় উত্তমের ফ্যাক্টরিতে যেতে দেরি হওয়ায় তার স্ত্রী লিলি আক্তার সেখানে যান। এ সময় ওত পেতে থাকা মুখোশধারী দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে লিলিকে কোপাতে থাকে। পরে তারা চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি তো রাজনীতির সাথে একটু সম্পৃক্ত। আমি হলো মগরা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি দীর্ঘদিন যাবত। আমার ওই যে সময় কারখানায় আসছিল ওই সময়টা আমি কারখানায় সময় দিই। প্রতিদিন এসার নামাজের পরে 1 ঘন্টা করে আমি কারখানায় থাকি। কালকে আবার বৃষ্টির কারণে আমি বাজারেই ছিলাম, আমার দেরি হয়েছে। পরে কারিগররাও যাবো গা। কারিগর করে কথা যে একটা লোক গামছাতে মুখ বান্ধা, ডান হাতে হইলো চাইনিজ কুড়াল, বাম হাতে হইলো ছুরি। ওই উত্তরের দরজাতে ঢুকছে, দক্ষিণের দরজা দেওয়া চাল কারখানায়। আমার কারিগর হইলো কারখানায় 3 জন ছেলে মানুষ। আমার ওই টুলের মধ্যে বসা অবস্থায় ওই ছেলেটা আইসা ওই মাথায় কোপ মারছে। কারিগররা বললো যে আমরা বুঝতে পারি নাই যে এই লোক আয়া কোপ মারছে। পরে যখন আমার ওই পড়ে গেছে, ওদের কথা যে মামি যখন পড়ে গেছে তখন আমরা তাকে দেখি যে পড়ে গেছে। এই কোপ দিয়াই এলোপাতারি আরও 7টা কোপ দিচ্ছে। 2টা মাথায়, একটা পাক নাই, একটা কোমরে আর পেটের মধ্যে। ওই বাম হাতে ছুরি ছিল, ছুরিটা ঢুকিয়ে দিচ্ছে। একটু সময়ের মধ্যেই মনে করুন যে পরে ওর মতো ওই কারিগররা আর কোনো কিছু করতে পারে না, ওর মতো এইভাবে কোবাইয়া ওর মতো চলে গেছে। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক টানাপোড়েন ও কূটনৈতিক অস্থিরতার মধ্যে মঙ্গলবার রাতে ফোন করে মোদীকে শুভেচ্ছা জানান ট্রাম্প। এরপর মোদী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 75তম জন্মবার্ষিকী আজ। 1950 সালের 17 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। এক্সে দেয়া এক বার্তায় মোদী বলেন, ভারত যুক্তরাষ্ট্রের বিস্তৃত ও বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমেরিকার প্রচেষ্টাকে সমর্থন করে ভারত। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে জানান, মোদীর সঙ্গে তার চমৎকার ফোনালাপ হয়েছে। নেপালে জেনজি আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার মরদেহগুলো ট্রিচিং হাসপাতাল থেকে পাশুপতি আর্যঘাটে নিয়ে যাওয়া হয়। সেখানে নিহতদের পূর্ণ রাষ্ট্রীয় সম্মানের শেষ বিদায় জানানো হয়। এদিন গৃহ ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্জল এবং জ্বালানি ভৌত অবকাঠামো ও শহর উন্নয়ন মন্ত্রী কুলমান ঘিসিং মরদেহগুলোর ওপর নেপালের জাতীয় পতাকা বিছিয়ে শ্রদ্ধা জানান। এ সময় নিরাপত্তা কর্মীরা স্যালুট প্রদান করেন। নিহতদের কয়েকজনের মরদেহ তাদের নিজ জেলায় নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। এর আগে জেএনজি আন্দোলনে নিহতদের শহীদ ঘোষণা করেছে সরকার। পাশাপাশি 17 সেপ্টেম্বর জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে খেলার খবর। হারলেই বিদায় জিতলে সম্ভাবনা টিকে থাকবে। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে এই ছিল বাংলাদেশের সমীকরণ।
আবুধাবিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে আফগানদের 8 রানে হারিয়ে হাফ ছেড়ে বেঁচেছে বাংলাদেশ, টিকে রয়েছে সুপার 4-এর দৌড়ে। তবে 3 ম্যাচের 2টি জিতেও সুপার 4 এখনও নিশ্চিত নয় টাইগারদের। এখন বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের দিকে। টাইগার সমর্থকরা কায়মনোবাক্যে প্রার্থনা করবেন বৃহস্পতিবার আফগানরা যেন শ্রীলঙ্কার কাছে হারে, না হলে বাংলাদেশের 2 জয় কোনো কাজেই আসবে না। এই সমস্যাটা হয়েছে মূলত রান রেটের কারণে। রান রেটে আফগানিস্তান 2.150, শ্রীলঙ্কার 1.546 থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ 0.270। ফলে আফগানিস্তান লঙ্কানদের সঙ্গে যে কোনো ব্যবধানে জিতলেই বাংলাদেশ শ্রীলঙ্কার সমান 4 পয়েন্ট হয়ে যাবে। রান রেটে এগিয়ে থাকায় সুপার 4-এ যাবে আফগানিস্তান শ্রীলঙ্কা, বাদ পড়বে বাংলাদেশ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আসন্ন দুর্গাপূজায় টানা 4 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। 5 দফা দাবিতে ইউজিসি ঘেরাওয়ের ঘোষণা 7 কলেজ শিক্ষকদের। টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা। মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং আফগানিস্তানের সাথে জয়ের পরেও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার জয়ের দিকে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।